হোপ ইউ উইল থিংস ফ্রম মাই ক্লাস। ওকে, দেখেন এট ফার্স্ট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস। আমরা এখানে দেখবো যে আমরা এই রুলগুলা ব্যবহার করে কিভাবে আমাদের ডে টু ডে লাইফে আমরা যে কথাগুলা বলি সেই কথাগুলো আমরা ইংলিশে অনুবাদ করবো এবং ইংলিশে বলবো। হ্যার ইউ ক্যান সি, এখানে অ্যাজ ওয়েল অ্যাজ এর একটা ব্যবহার দেখতে পাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা বাংলায় যদি কখনো এমন শব্দ বলতে চাই, আমাদের এমন কোনো কথা যদি বলার প্রয়োজন হয়, সেই কথাগুলো কি থাকবে? যদি কখনো আমরা এভাবে বলতে চাই যে সে একজন ভালো শিক্ষক, সেই সঙ্গে ভালো লেখকও বটে। এমন কথা কিন্তু আমাদের প্রয়োজন হয় বলার, যে লোকটি খুবই জ্ঞানী, সেই সঙ্গে একজন বিত্তশালী অর্থাৎ ধনী লোকও বটে। রাজু ফুটবলের সাথে, দেখবেন অনেক এলাকায় অনেক ছেলেরা থাকে যারা ফুটবল ক্রিকেট দুইটাই ভালো খেলতে পারে, তো বলা হচ্ছে রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। সে সুন্দরী মেয়েও চায়, সাথে যৌতুকও চায়। একটা ছেলে, তার বিবাহের বয়স হয়েছে, সে একটা জব করে, তো বলা হচ্ছে যে ওই ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, সে সুন্দরী মেয়েও খুঁজতেছে, সঙ্গে যৌতুকও চাচ্ছে। এই কথাগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করবো? হিয়ার ইউ ক্যান সি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট দেখেন, মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। আপনার পাড়ায় যদি কোনো, আপনার এলাকায় মহল্লায় এমন কোনো মেয়ে থেকে থাকে, সে সুন্দরী এবং সেই সাথে বুদ্ধিমতী, আমরা কিভাবে ট্রান্সলেট করব? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দা গার্ল। দেখেন এটা এতটুকু হচ্ছে, প্রথমে সাবজেক্ট বসিয়েছি দা গার্ল, এরপর কি ভার্ব, এই বাক্যে ভার্ব কি ইজ, দা গার্ল ইজ, এরপর একটা অ্যাডজেক্টিভ অথবা নাউন বসবে। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন, দা গার্ল ইজ, এই বিউটিফুল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দা গার্ল ইজ বিউটিফুল, এরপর আমাকে রুল অনুসারে বলছে যে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে সেই সাথে অথবা এটাও বা ওটাও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট, এখানে শেষে অ্যাডজেক্টিভও বসাতে লাগতে বসানো হতে পারে, নাউনও বসানো হতে পারে। অর্থাৎ দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ, সেই সাথে ইন্টেলিজেন্ট, বালিকাটি বা মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দেখেন এই একটা রুল দিয়ে একটা বাক্য গঠন করার পরে আমরা ওই রুল থেকে আরো অনেক বাক্য গঠন করতে পারি। ওই নিয়ম ঠিক থাকবে, অঙ্কের কিন্তু চেহারা পাল্টে যাবে কিন্তু নিয়ম ঠিক থাকবে। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও বটে। কি হবে? হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস a beautiful girl, he wants a beautiful girl as well as dowry. সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। দেখেন এই ধরনের কথা যদি কখনো আপনাকে বলা লাগে, তো আপনি এই রুলটা ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ। মেয়েটি সুন্দরী, দ্য গার্ল ইজ বিউটিফুল, সেই সাথে, সেই সাথে ইংরেজি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। The girl is beautiful as well as intelligent. He is a good teacher as well as good writer. Raju can play football as well as cricket. He wants a beautiful girl as well as dowry. দেখেছেন তাহলে কত সুন্দর একটা রুল কিন্তু আমরা দেখলাম। অর্থাৎ এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে, এই রুলটাকে বলা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলবেন, হ্যাঁ। এইটা আমরা কিন্তু কথা বলার জন্য যে বাক্যগুলো দরকার, এই একটা মাত্র ক্লাস দেখেন, এর আগে কিন্তু আমি বলেছিলাম যে একটি বাক্য দিয়ে 30+ সেন্টেন্স আমরা তৈরি করেছিলাম। একটা ক্লাসের মাধ্যমে দেখেছিলাম যে একটা বাক্য থেকে কিভাবে আমরা টেন্স এবং মডাল সেমি মডালের মাধ্যমে 30টা বাক্য করতে পারি, একটা ক্লাস নিয়েছিলাম। অনেকেই কিন্তু ক্লাসটা খুব এনজয় করেছিলেন। এখানেও কিন্তু ঠিক একই বিষয়। এই রুলগুলো যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলো আমরা ইংলিশে বলতে চাই, যেমন কেবল এখানে আপা বলতে চাচ্ছিলেন যে স্যার আমার এই টাইমটা একটু সমস্যা হচ্ছে, তো আমিও বললাম যে এই সপ্তাহটা আপনাকে এই টাইমে নিতে হবে। কি বলতে হবে? ইন দিস উইক ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু জয়েন ইন দিস ক্লাস এট দিস টাইম। এই সময়ে, এই টাইমে, এই সপ্তাহের জন্য আপনাকে এই টাইমে জয়েন করতে হবে। অর্থাৎ এই যে কথাগুলো আমি বাংলায় বলছি, এই কথাগুলো আমাদের প্রত্যেকের সারা দিনের যে কথা, আমি একটু পরে আপনাদের কাছে আসবো, প্রেজেন্টেশন নিব। আমরা সারাদিন এক একজন এক এক রকম কর্মে নিয়োজিত, কেউ এখানে ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ হাউস ওয়াইফ, কেউ এখনো আমরা বেকার রয়েছি, তাই না?
যে যে পর্যায়ে রয়েছি না কেন, আমার ওই জায়গায় আপনার দিনলিপিটা কেমন, আপনার ডেইলি রুটিনটা কেমন, এইগুলা কিন্তু ইংলিশে সাজিয়ে বলতে পারলেই আপনার ট্রান্সলেশন, আপনার ট্রান্সলেট করতে পারলেই আপনার কথাগুলো হয়ে গেল। ইংলিশে স্পোকেন করা খুবই সহজ, কিন্তু আমরা টেন্সটা ধরতে পারি না। আমরা কোন জায়গা থেকে কিভাবে শুরু করব, বাক্য সাজাবো কিভাবে, এটা বুঝতে পারলে কিন্তু আমরা সহজে কথা বলতে পারবো। দেখেন আরো একটা রুল, কম্পিউটার শিখলে কেমন হয়, এখন কফি খেলে কেমন হয়, এই শীতে রাঙামাটি ঘুরতে গেলে কেমন হয়, এই বাক্যগুলা কিন্তু আমরা মাঝে মাঝে আমাদের বলা প্রয়োজন পড়ে। কিভাবে বলবো? কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কফি, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি নাও। দেখেন, এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার, হাউ অ্যাবাউট গোয়িং টু কক্সবাজার ইন দিস উইন্টার। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? দেখেন, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি বললাম? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। খুবই সহজ, আপনি যদি রুলটা ভালোভাবে একবার একটু দেখে রাখতে পারেন, আপনার আর কোনো সমস্যা হবে না। এটা একটা আমরা সবাই পারবো, খুব ইজি অ্যান্ড সিম্পল। প্রথমে হাউ অ্যাবাউট বসবে, তারপর একটা ভার্বের সঙ্গে আইএনজি বসবে, তারপর এক্সটেনশন বসবে। কম্পিউটার শিখলে কেমন হয়, হ্যাঁ, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং এ কাপ অফ কফি, এই শীতে রাঙামাটি গেলে। অর্থাৎ প্রথমে হাউ অ্যাবাউট দিতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, এইভাবে প্রশ্ন করবেন। এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছেন? দেখেন, এক্সটেনশনটা হচ্ছে বর্ধিত অংশ। আমরা বলি না এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি, প্রত্যেকেই কি এখানে আমরা কোশ্চেন করব, এক্সটেন্ডেড ফ্যামিলি অ্যান্ড নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা কিন্তু এটা বলি, প্রত্যেকেই বলি। তো এক্সটেন্ডেড শব্দের অর্থ, এক্সটেনশন অর্থ বর্ধিত অংশ বা বাকি অংশ। এখানে আমি অবজেক্ট লিখতে পারতাম। মাকসুদা আপা প্রশ্ন একটা ভালো প্রশ্ন করেছে যে এখানে এক্সটেনশন বলতে কি বোঝাচ্ছে। এই এক্সটেনশনের জায়গায় তিনটা জিনিস বসতে পারে, অবজেক্ট হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে, অথবা কমপ্লিমেন্ট হতে পারে। তো আমি যদি শুধু অবজেক্ট বলি, এই শেষের অংশটুকু দেখেন, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার, এই কম্পিউটারটা এখানে অবজেক্ট, কিন্তু অবজেক্টের জায়গায় কখনো শুধু এই বাক্যটুকু কি থাকবে? শুধু কম্পিউটার না থেকে এখানে লম্বা একটা বিষয় থাকতে পারতো। তো এখানে আমরা এক বাক্যে অবজেক্ট বা কর্ম না বলে এখানে আমরা এক্সটেনশন বলবো। ওই যে বলেছি, এক্সটেনশনের জায়গাটিতে অনেক কিছু থাকতে পারে, শুধু যে অবজেক্ট থাকে তা কিন্তু না। এই জন্য আমরা একসঙ্গে এটাকে এক্সটেনশন বলবো। অর্থাৎ হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন হাউ অ্যাবাউট প্রথমে দিয়েছি, তারপর লার্নিং, হাউ অ্যাবাউট এর পরে যে ভার্বটা দিবেন, মনে রাখবেন এই স্ট্রাকচার রুল 2 তে হাউ অ্যাবাউট এর একটা রুল, এইটাতে খুব ভালোভাবে খেয়াল করেন সবাই। এইটাতে প্রথমে হাউ অ্যাবাউট বসাতে হবে, তারপরেই ভার্ব দিতে হবে। তো আপনি যে ভার্ব দেন না কেন, ওই ভার্বের পরে আইএনজি দিতে হবে। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। আগামীকাল থেকে সারা দেশে বর্ষা শুরু হচ্ছে, একটু কম বেশি সব ডিস্ট্রিক্টে হবে শুনলাম। তো এখানে বলা হচ্ছে বৃষ্টি পড়লেই আমাদের বিরিয়ানি খেতে ইচ্ছা করে, খিচুড়ি খেতে ইচ্ছা করে, আরো অনেক ভিন্ন আইটেম খেতে ইচ্ছা করে। তো বলা হচ্ছে যে আজ বিরিয়ানি খেলে কেমন হয়, আজ খিচুড়ি খেলে কেমন হয়, আজ বৃষ্টির দিনে একটু বাইরে খাবার খেলে কেমন হয়, তাই না? তাহলে এই ট্রান্সলেশন গুলো আমরা কিভাবে করব? হাউ অ্যাবাউট দিয়ে করব এবং ভার্বের পর আইএনজি ব্যবহার করব। দেখেন, মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিট শব্দের অর্থ দেখা করা, তো মিটিং হবে, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। ফিল লাইক, ফিল লাইকটাও খুব ইম্পর্টেন্ট একটা রুল। দেখেন, ফিল লাইক অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। এখানে কি হবে? যেমন, আমার খেতে ইচ্ছা করছে, আমার এখন বাইরে ঘুরতে যেতে ইচ্ছা করছে, আমার এখন ঘুমোতে ইচ্ছা করছে, আমার এখন একটা মুভি দেখতে ইচ্ছা করছে। এই যে কথাগুলো আমরা কিভাবে করব? এটা ফিল লাইক ব্যবহার করবো। একটা সুন্দর স্ট্রাকচার রয়েছে ইংলিশে, ফিল লাইক। ফিল লাইক শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে, প্রশ্নবোধক, তখন আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে সাবজেক্ট অনুসারে ডু বা ডাজ আসে, আমরা সবাই জানি। তোমার কি খেতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ইটিং। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং। আই ফিল লাইক, ওয়েট শব্দের অর্থ ভেজা, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। তো আমরা এগুলো কিভাবে করব? প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ফিল লাইক, তারপর ভার্বের পর আইএনজি, দেন এক্সটেনশন। দেখেন, আমার খেতে ইচ্ছা করছে, সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট কি হবে? আই।
দেন ফিল লাইক, তারপর হচ্ছে ভার্বের পর আইএনজি ইটিং। এখানে এক্সটেনশনে আর কোনো জায়গা নেই, কোনো কিছু দেওয়ার নেই, এটা দেওয়া লাগবে না। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। একটা বাক্যকে প্রথম ধাপে, প্রথম স্টেপে আমাদের এটা শিখতে হবে যে একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ করতে হয়, দেন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, এবং ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। কেমন? সেই বিষয়টা হচ্ছে আই ইট রাইস। সবাই একটু খেয়াল করবেন। আই ই এ টি, আই ইট রাইস, আর আই সি ই, আই ইট রাইস। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করব। এনিওয়ান ক্যান সে, আমাকে একটু হেল্প করবেন। আই ইট রাইস এই বাক্যটার নেগেটিভ কি হবে? থ্যাংক ইউ, আই ডোন্ট ইট রাইস। দেখেন আমরা অনেক দূর শিখে গেছি। আমরা এইভাবে, আমি এই যে আমার যে কোনো বাক্য আপনি একটা শিখে গেছেন না, আই হোপ অ্যান্ড বিলিভ আপনার যে কোনো বাক্যকে আপনি নেগেটিভ করতে পারবেন। আই ইট রাইস এটা না দিয়ে যদি বলি আই প্লে ক্রিকেট, এটা নেগেটিভ কিভাবে বলবেন আপা? প্লে ক্রিকেট, আই ডোন্ট প্লে ক্রিকেট। যদি বলা হয় এই আই ইট রাইস, এখানে আমি সাবজেক্টটা চেঞ্জ করে দিলাম, হি ইটস রাইস, সে ভাত খায়, এটা নেগেটিভ বলেন কি হবে? ইট রাইস। থ্যাংক ইউ। এই যে দেখেন আমরা গ্রামারের একটা আমাদের সেন্স চলে আসছে যে আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আর যখন সাবজেক্ট পরিবর্তন হয়ে এখানে থার্ড পার্সন আসলো হি, তখন ডাজ নট হবে, হি ডাজেন্ট ইট রাইস। তখন কিন্তু আমরা ইটস দিতে পারবো না, কারণ ইটস এর এস ডাজে চলে আসছে। তো আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আমি কি ভাত খাই, ইন্টারোগেটিভে কি হবে? ডুটা সবার প্রথমে চলে আসবে। কি হবে? ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস। তাহলে যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করব, তখন ওই ডু এর সঙ্গে নট হবে। ডোন্ট আই ইট রাইস, ডোন্ট আই ইট রাইস, হ্যাঁ, ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই গো টু স্কুল, ডোন্ট আই প্লে ক্রিকেট, ডোন্ট আই স্লিপ। তাহলে একটা বাক্যকে যদি আমরা এভাবে ট্রান্সফর্ম করতে পারি, তো আমরা আমাদের দৈনন্দিন জীবনের যে কথাগুলা, এই কথাগুলোও কিন্তু আমরা পজিটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ, দেন ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবো। অর্থাৎ আমরা এই সিস্টেমটা যদি একটু ভালোভাবে নিতে পারি, পৃথিবীতে যত বাক্য রয়েছে, আমি বলেছিলাম যে আপনি যদি 1000 সেন্টেন্স জানেন, 1000 সেন্টেন্সকে 30,000 4000 সেন্টেন্স করে দেওয়া যায়। ওই যে আপনি 4টা নিয়ম শিখে ফেলেছেন, অ্যাফার্মেটিভ থেকে কেমনে নেগেটিভ করতে হয়, সেখান থেকে কিভাবে অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ। ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, শুধু আমাদেরকে, আমরা এগুলাও কিন্তু জানি, আমি ক্লাসে দেখিয়েছি, আবারও দেখাবো। স্পোকেনের ক্লাসগুলোতে একই জিনিস ঘুরে ফিরে আমরা, সকাল থেকে একটু খেয়াল করে দেখেন, সকাল থেকে ভোরে ঘুম থেকে উঠে পরে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু বেশি কথা আমরা ইউজ করি না। আজকে যে কথাগুলো আপনি বলছেন অফিসে গিয়ে, আপনি যে কথাগুলো ইউজ করছেন বাসায়, আপনার ক্ষুধা লাগলে দুপুর বেলায়, রাতের বেলায় বলছেন যে প্লিজ আই এম হাংরি, প্লিজ গিভ মি সাম ফুড, আমি এখন ক্ষুধার্ত। আপনার আম্মুকে বলছেন বা আপনার পরিচিত আপনার ফ্যামিলি মেম্বারকে বলছেন যে আমি এখন খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার খেতে দিন। তো এই যে জায়গাটা, আপনি যখনই ক্ষুধা লাগবে আপনি তখনই একই শব্দ বারবার ব্যবহার করছেন। আমরা সারাদিনে একটু হিসাব করে দেখেন, বেশি কথা কিন্তু আমরা বলি না। তো এই যে শব্দগুলো, এই যে সেন্টেন্স গুলা ব্যবহার করি, এইগুলা যদি আমরা একটু ইংলিশে ট্রান্সলেট করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের জায়গাটা খুব স্ট্রং হবে। অর্থাৎ আমরা ডেইলি একটি, ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? কোনো সমস্যা নেই। এই সপ্তাহটা অর্থাৎ এই বৃহস্পতিবার পর্যন্ত আপনাদের এই টাইমে, অর্থাৎ সামনে আর 2টা ক্লাস এই টাইমটাই হবে। তারপর আবার যে যার টাইমে আমি নিয়ে যেতে পারবো, আমার অন্যদিকে একটা ক্লাস চলছে, এই জন্য একটু, এর জন্য আমি সরি এই টাইমটায় ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, শুক্রবার থেকে আবার যার যে ব্যাচ ছিল সেই সময় হবে। তো দেখেন এইখানে যে কথাটা বলছিলাম যে আমরা সারাদিনের যে কথাটা বলি, যে শব্দগুলা সেন্টেন্স গুলা ব্যবহার করি, এটা বেশি না, সংখ্যায় হয়তো 2 থেকে 300 সেন্টেন্স হতে পারে। তো এই 200-300 সেন্টেন্স আমরা যদি এইভাবে প্র্যাকটিক্যালি রুল গুলো দেখি, আমরা কেন বলতে পারবো না? আমরা যখন দোকানে যাব, আমরা যখন কোনো শপিং মলে যাই কেনাকাটা করতে, তখন আমরা কিন্তু একই শব্দ ঘুরে ফিরে বারবার আমরা শপকিপারকে বলা লাগে। যেমন এটা দেখিয়েছিলাম, দেখেন দোকানে আপনি এখন কিছু নেসেসারিজ, ডেইলি নেসেসারিজ কিনছেন বা কিনবেন, আপনি দোকানদারকে জিজ্ঞাসা করছেন যে দাম কত। ইংলিশে এটা আজকে দেখেন আমরা শিখে রাখি, হাউ মাস বা হাউ মাস প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস, দাম কত। এটা না বলে হাউ মাস বললেও কিন্তু এটা বোঝায় যে দাম কত। মনে রাখবেন, বিশেষ করে নেটিভ স্পিকার যারা, ফরিনার যারা, অর্থাৎ ইউকে বা ইউএসএ তে যারা থাকে, এরা কিন্তু সব সময় দুইটা জিনিস কথা মনে রাখবেন, দুইটা কথা। ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ। তারা কিন্তু, আমরা যেমন বাংলাটা একটু স্লো মোশনে বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যখন ফরেনাররা কথা বলে,
খুব দ্রুত ডেলিভারি দেয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে ওরা সবসময় শর্ট ফর্ম ব্যবহার করতে পছন্দ করে। এই যে লং ফর্ম, হোয়াট ইজ দ্য প্রাইস, হ্যাঁ, হোয়াট ইজ দ্য প্রাইস, দাম কত, এটাও বললেও চলবে। হাউ মাস, হাউ মাস, হাউ মানে কত বা কেমন, হ্যাঁ, তো হাউ মাস দাম কত, এটা বললেও কিন্তু যেটা বুঝাবে, হোয়াটস দ্য প্রাইস এটা বললেও বুঝাবে। তো আমরা দোকানে গিয়ে, আমরা শপিং মলে কেনাকাটা করছি, আমরা দাম শোনার প্রয়োজন পড়লে কি বলবো, হাউ মাস অথবা হোয়াটস দ্য প্রাইস। এটার দাম কত, হাউ মাস ইজ দিস, হাউ মাস ইজ দিস, হ্যাঁ, ওটার দাম কত। আমরা জানি ওইটা ইংরেজি কি, দ্যাট, তাহলে কি হবে, হাউ মাস ইজ দ্যাট, ওইটার দাম কত, হাউ মাস ইজ দ্যাট। এগুলোর দাম কত, হাউ মাস আর দিজ। ওগুলোর দাম কত, হাউ মাস আর দোজ। আমরা দিস দোজ এগুলা কিন্তু জানি, শুধু একটু চেঞ্জ করব যে এগুলার দাম কত, হাউ মাচ আর দিজ, ওগুলার দাম কত, হাউ মাচ আর দোজ। এখান থেকে যদি কেউ আমরা কখনো কোনো পৃথিবীর অন্য দেশে যাই, তখন আমরা এগুলো ইউজ করব। আমরা কেনাকাটা করতে গেলে সেখানে শপকিপার আপনার বাংলা শব্দ বুঝবে না, তো আমরা বলবো যে আপনি টমেটো কিনতে চাচ্ছেন, বাজারে গিয়েছেন, আপনি আমেরিকায় আপনার ছেলের বাসায় গিয়েছেন, ইউকে তে, কানাডাতে, এখানে অনেকের ছেলে মেয়ে প্রবাসী বা অনেকের বিভিন্ন কাজে বাইরে যাওয়া লাগে। তো এখানে আমরা টমেটো কিনতে চাচ্ছি, টমেটোর দাম কত, কিভাবে জিজ্ঞাসা করব, হোয়াট অ্যাবাউট টমেটো, হোয়াট অ্যাবাউট টমেটো। যদি আপনি আলু কিনতে চাচ্ছেন, হোয়াট অ্যাবাউট পটেটো, হোয়াট অ্যাবাউট সুগার কেন, হোয়াট অ্যাবাউট ফ্লাওয়ার, ময়দা কত করে, হোয়াট অ্যাবাউট অয়েল, হোয়াট অ্যাবাউট রাইস। এখানে হোয়াট অ্যাবাউট টমেটো না দিয়ে হোয়াট অ্যাবাউট এর পরিবর্তে আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেইটার এখানে নাম বসিয়ে দিলে বলছে যে টমেটো কত করে, চাউল কত করে, ডাউল কত করে, তেল কত করে, অর্থাৎ সেইটা কিন্তু এখানে বুঝাবে। প্রতি কেজির দাম কত, আপনি চাউল কিনবেন, তেল কিনবেন, আপনি আলু কিনবেন, কেজি হিসাবে দাম জিজ্ঞাসা করতে হয়, এটা তো পিস হিসাবে না, তো কেজি কিভাবে বলবেন, হাউ মাস পার কেজি অথবা হাউ মাস ইজ পার কেজি। শর্ট ফর্মে হাউ মাস পার কেজি, অর্থাৎ প্রতি কেজির দাম কত করে। প্রতি পিস, যেমন তরমুজের সিজন চলছে বা এখনো বাজারে অনেক ফল পিস হিসাবে, কাঁঠাল, তরমুজে, তাহলে প্রতি পিসের দাম কত, হাউ মাস পার, হাউ মাস পার পিস, পার পিস দাম কত করে, হাউ মাস পার পিস। সর্বমোট দাম কত, হাউ মাস ইজ দ্য টোটাল, হাউ মাস ইজ দ্য টোটাল, সর্বমোট দাম কত হয়েছে। অনেক জিনিস আপনি কিনেছেন, আপনি দোকানিকে বলছেন সর্বমোট দাম কত, হাউ মাস ইজ দ্য টোটাল। প্রতি বক্সের দাম, আপনি এক বক্স টিস্যু কিনেছেন, প্রতি বক্সের দাম কত, হাউ মাস পার বক্স। পার মানে হচ্ছে প্রতি, মনে রাখতে হবে, পার হেড বলে না, মাথা প্রতি, বা এখানে বলা হচ্ছে হাউ মাস পার বক্স, প্রতি বক্সের দাম কত। সময় যখন আমরা কারো কাছে জানতে চাই, তখন হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কত। আপনার টেবিলে পাশাপাশি ডেস্কে বসে কাজ করছেন, আপনার কলিগের কাছে আপনি সময় জিজ্ঞাসা করবেন, একটু ইংলিশে বলে দেখি আমরা কিভাবে বলা যায়, হোয়াট টাইম ইজ ইট, এখন কি 10টা বাজে, ইজ ইট 10, ইজ ইট 10, হোয়াট ডে ইজ টুডে, আজ কি বার, আমরা অনেক সময় বার ভুলে যাই, তো কিভাবে এটা জিজ্ঞেস করতে হবে, হোয়াট ডে ইজ টুডে, বা হোয়াট ডে ইজ ইট, হোয়াট ডে ইজ ইট, আজ কি বার, এখন কত বাজে, হোয়াট ইজ দ্য টাইম নাও, হোয়াট ইজ দ্য টাইম নাও, এখন কত বাজে, এখন কত, এখন সময় কত ভাই, মে আই নো দ্য টাইম ব্রাদার। দেখছেন কিভাবে আমরা সহজে বলতে পারি, মে আই নো দ্য টাইম ব্রাদার, এখন কি ভাই সময়টা জানতে পারি, আপনি কি একটু বলবেন সময় কত, আজ কত তারিখ, হোয়াট ইজ দ্য ডেট, বা হোয়াটস ডেট ইজ টুডে। এখন কোন ঋতু, হোয়াটস দ্য সিজন নাও, হোয়াটস দ্য সিজন নাও, এখন কোন ঋতু। তো আমরা এইভাবে কিন্তু এই শব্দগুলো, এই সেন্টেন্স গুলো শিখবো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন। দেখেন এখানে আরো একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমরা সেই রুলের ভিতরে ইফ শব্দের অর্থ লেগে থাকা। যেমন আমরা যদি কখনো কাউকে বলি যে লেগে থাকো তুমি জিতবে, হাসতে থাকো তুমি সুখী হবে, তুমি যেতে থাকো আমি একটু পরে আসব, নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে। আমরা অনেক সময় অনেক অ্যাডভাইস দিই না, যে তুমি নামাজ পড়তে থাকো, তোমার সকল সমস্যার সমাধান আল্লাহ পাক সমাধান করে দিবেন। তো এই কথাগুলো আমরা কিভাবে বলবো, এগুলা সব কিপ ব্যবহার করব, কিপ প্লাস ভার্বের পর আইএনজি। রুলগুলা খুবই সহজ, আমরা একবার দেখলেই কিন্তু এগুলো পারবো। কিপ প্লাস ভার্বের পর আইএনজি প্লাস সাবজেক্ট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি, আমরা স্যার আপনি প্রেজেন্টেশনের জায়গাটাতে আসবো। আপনি স্যার শারীরিক ভাবে সুস্থ আছেন? ইয়েস, আই এম কোয়াইট ওয়েল নাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো দেখেন এখানে আমি যে জায়গাটা দেখাচ্ছি যে কিপ এর ব্যবহার, লেগে থাকো তুমি জিতবে। কখনো আমাদের কাউকে এটা বলার প্রয়োজন পড়ে যে তুমি একটা কাজে বারবার ব্যর্থ হচ্ছ, কিন্তু তুমি লেগে থাকো তুমি অবশ্যই জিতবে, কিপ স্টেইং। এখানে কিপ এর পরে ভার্বের আইএনজি ফর্ম দিতে হবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি একটু পরে আসবো বা আমি আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার। নাম হ্যাঁ, লেটার। আপনি বাসা থেকে বলছেন আপনার মেয়েকে যে তুমি বেরোতে থাকো, তুমি যেতে থাকো, তুমি রওনা দাও, আমি একটু পরে আসছি, কিভাবে বলতে হবে, কিপ গোয়িং,
কিপ ইটিং, কিপ ডুইং, কিপ প্লেইং, হ্যাঁ, কিপ রাইটিং, অর্থাৎ পড়তে থাকো, যেতে থাকো, খেতে থাকো। আমার এই ক্লাস রেকর্ডটা বা পিডিএফটা ক্লাসের পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় একটু দেখবেন। একবারে দেখলে এটা কখনো স্ট্রংলি মনে থাকে না, পরবর্তীতে একটা সময় দেখলে এটা বেশি মনে পড়ে। তুমি যেতে থাকো, আমি পরে আসবো, কিপ গোয়িং, আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। কত সুন্দর একটা কথা, আসলেই সত্য কথা। Keep দেখেন, praying, কিপ sir. প্রেয়িং, Keep হ্যাঁ, কিপ praying. You প্রেয়িং, will নামাজ get the পড়তে থাকো। solution of হুম, all problems. অনেক সুন্দর একটা সেন্টেন্স, কিপ প্রেইং, নামাজ পড়তে থাকো, ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। কিপ ট্রাইং, কিপ ট্রাইং, ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর টার্গেট অর গোল। তো এখানে স্ট্রাকচারটা তার হবে, এই রুলসগুলো আমরা সবসময় ইউজ করি দেখেন এখানে আমি এই যে আজকের ক্লাসটা, কথোপকথনে। এটা একদিনে নিতে পারবো না, অনেক 3-4 দিনে নেব। এটা 100+ স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার প্র্যাকটিস, এখানে 100টিরও বেশি রুল আমি সংযোজন করেছি। তো মজার বিষয় হচ্ছে, এই 100টি রুল হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে আমরা যে শব্দগুলা, যে বাক্যগুলা ব্যবহার করি, সেইগুলাই এখানে অ্যারেঞ্জ করেছি। এখানে বাড়তি কোনো বিষয় আমি যোগ করিনি। এগুলো আমাদের প্রতিনিয়ত লাগে, যে তুমি যেতে থাকো, আমি আসছি, তারপর তুমি চেষ্টা করতে থাকো, তুমি সফল হবে। এই রুলগুলা আমরা একটু ভালোভাবে যদি নিতে পারি, এইটা আমরা একটু প্র্যাকটিস করতে পারি, এইগুলা যদি আমাদের লাইফে, ডেইলি লাইফে আমরা ইউজ করব, দেখবেন আপনি স্পন্টেনিয়াসলি কথা বলা শিখে গেছেন। তো তারপর দেখেন এখানে আরো একটা রুল রয়েছে, এটা হচ্ছে আমি যদি পারতাম। হুম আপনার বাসার পাশে স্যার, একজন, এটা হচ্ছে আই উইশ আই কুড। ইয়েস, আই উইশ আই যদি আমি কুড, এই পারতাম। শব্দটা আমরা সবাই মনে রাখবো। আই উইশ আই কুড আমাদের মেইন, এটাই হচ্ছে বিষয়, আই উইশ আই কুড। তারপর ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, হ্যাঁ, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আমি যদি ভালো মানুষ হতে পারতাম, আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, মনে করছেন একটা লোক ধূমপান করছে, সে মনে মনে ভাবছে যে আমি তো এটা অ্যাডিক্টেড, এখান থেকে আমি যদি বের হতে পারতাম তাহলে আমার কতই না ভালো হতো। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং, গিভ আপ অর্থ হচ্ছে ত্যাগ করা, ছেড়ে দেওয়া। ত্যাগ তা- করা। আমি যদি সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতাম, আই উইশ আই কুড কিপ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য সোসাইটি। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড মেনটেইন মাই গুড হেলথ। অর্থাৎ এটা স্ট্রাকচার হবে আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আই উইশ আই কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আই উইশ প্রথমে বসেছে, তারপর আই কুড, তারপর ভার্বের বেস ফর্ম হচ্ছে এখানে ফ্লাই, ফ্লাই শব্দের অর্থ ওড়া বা উড়তে পারা। আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড। তাহলে এটা হচ্ছে আই উইশ আই কুড এর বাংলাটা অর্থ হচ্ছে আমি যদি পারতাম। পরে একটা রয়েছে, যেমন করতাম, যেতাম, খেতাম, দেখতাম, ঘুমাতাম, এমন থাকলে ইউজ এটা হলো সাবজেক্টের স্যার পর, ইউজ টু, স্যার। ইয়েস, ইউজ ইউজ টু এর, টু। এই ইউজ এবং টু একসঙ্গে বলবে, ইউএস ইডি, ইউজ টু, হ্যাঁ, একত্রে এটা বসবে। যেমন আমি কানাডায় বাস করতাম, একটা সময় ছিলেন, এখন আর নাই, তো বলা হচ্ছে আই ইউজ টু লিভ ইন কানাডা, লিভ ইন আই কানাডা। ইউজ টু লিভ ইন কানাডা। হ্যাঁ, আমি প্রতিদিন একটি ডিম খাইতাম, আই ইউজ টু ইট অ্যান এগ এভরি ডে। আমি শাকসবজি পছন্দ করতাম, একটা সময় করতাম, এখন আর করি না, আই স্যার, ইউজ এটা টু। হলো পূর্বের অবস্থাটা বুঝালে, ইয়েস, অ্যাবসলিউটলি মানে রাইট, পূর্বের তাহলে স্যার অভ্যস্ততা। এরকম কিছু হয়। থ্যাংক ইউ। পূর্বে এই কাজের আমি অভ্যস্ত ছিলাম, বাট এখন আমি নাই। আমি একটা সময়ে কানাডাতে বসবাস করতে অভ্যস্ত ছিলাম। আমি একটা সময় প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতাম। আমি প্রতিদিন সকালে একটি করে সিদ্ধ ডিম খাইতাম। এই যে অভ্যাস, অতীতে নিয়মিত অভ্যাস, অতীতকালের নিয়মিত অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। আবার বলছি, অতীতকালের নিয়মিত অভ্যাস হলে আমরা ইউজ টু ব্যবহার করব, সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু আই ইউজ রিসাইড টু দ্য হোলি রিসিভ কোরআন। হলি কোরআন। আমি আই নদীতে ইউজ টু গোসল রিসাইড। করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। সে নদীতে গোসল স্যার, আমি নদীতে সাঁতার কাটতাম। হ্যাঁ, আমি নদীতে নদীতে আই সাঁতার কাটতাম, আই ইউজ টু সুইম ইন দা রিভার, আই ইউজ টু সুইমিং সুইম ইন দ্য দা রিভার। সুইম। রিভার, সুইম। আই ইউজ টু লাইক ভেজিটেবলস, আমি শাকসবজি পছন্দ করতাম। তো এটা খুবই একটা সহজ নিয়ম, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। দেখেন এই কথাগুলো আমাদের একটু মনে করে দেখেন, চিন্তা করে, আমাদের প্রত্যেক দিন এইগুলা বলা লাগে। এই যে বলছেন আমি নদীতে, আপনি যদি এখন বলতেন স্যার আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমি প্রত্যেক দিন বিকাল বেলায়
রমনা পার্কে হাঁটতে যেতাম, আমি প্রত্যেকদিন ভোরবেলা একটি করে ডিম খাইতাম, আমি বুড়িগঙ্গা আচ্ছা। নদীতে সাঁতার কাটতাম, I অর্থাৎ used to I অফ ইন দা, used to walk the Ramna Park ইয়েস, every day হোয়েন আই ওয়াজ ইন বাংলাদেশ, হ্যাঁ। তো when I was in Bangladesh. ইয়েস, তো এই শব্দগুলো আমরা ইউজ টু ব্যবহার করে করব। নেক্সট রুল হচ্ছে সাপোজ টু, অর্থাৎ হওয়ার কথা, করার কথা, দেখার কথা, হ্যাঁ, শোনার কথা, এমন বুঝালে আমরা সাপোজ, SUPPOSED, সাপোজড টু, আমরা এটা ব্যবহার করব। সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার টেন্স অনুসারে বসাতে হবে, সাপোজ টু বসাতে হবে, ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমার তার সঙ্গে দেখা করার কথা, আই অ্যাম সাপোজ টু মিট উইথ হিম। তোমার আমাকে ফোন করার কথা ছিল, তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ আর সাপোজ টু কল মি। আমাদের তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কি কাজটি করার কথা, তোমার কিভাবে কাজটি করার কথা, হাউ আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কি গতকাল কাজ করার কথা ছিল, ওয়ার ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। অর্থাৎ এখানে আপনাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, এই Has দেখেন। to negative sentence. ইয়েস, আমি ওই জায়গাটায় আসতে চাচ্ছিলাম, সাপোজ টু এর ইন্টারোগেটিভ, অর্থাৎ এখানে দুইটা বিষয় মনে রাখতে হবে। সাপোজ টু এর রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়্যার টেন্স অনুসারে প্লাস সাপোজ টু প্লাস ভার্ব। তো এখানে আপনাকে আরো মনে রাখতে হবে, যদি যেমন একটা বাক্য, তোমার কিভাবে কাজটি করার কথা, এই যে বাক্যটা, তোমার কিভাবে কাজটি করার কথা, এইটা How একটা are you supposed to do that work? এখানে একটা ইন্টারোগেটিভ ওয়ার্ড ব্যবহার করেছি, হাউ। হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, হাউ আর ইউ সাপোজ টু ডু দা ওয়ার্ক, তোমার কিভাবে কাজটি করার কথা। হুম, এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা আমরা এমন ভাবে সাজাবো, জাস্ট এটা আমরা এইভাবে সেন্টেন্স গুলা গঠন করব। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। অর্থাৎ আমার তার সঙ্গে দেখা করার কথা, আমার ঘুমানোর কথা, আমার তার সঙ্গে আজ বাইরে বেড়াতে যাওয়ার কথা, এই শব্দগুলা কিন্তু আমরা সাপোজ টু ব্যবহার করব। আই এম সাপোজ টু মিট উইথ হিম, আই এম সাপোজ টু স্লিপ নাও, আই এম সাপোজ টু গো টু ফিল্ড নাও, আই এম সাপোজ টু রাইট আ পোয়েম নাও। আমার এখন একটা কবিতা লেখার কথা। ইয়েস, ইয়েস, যদি হয় তাদের কথা ছিল, দে ওয়ার সাপোজ টু। যদি তার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু। তাদের কথা আছে, দে আর সাপোজ টু। এটা আপনি টেন্স হিসাবে ব্যবহার করবেন। ইয়েস, টেন্সের উপরে ডিপেন্ড করবে। হুম, Past হুম, tense. ইয়েস, ইয়েস, এটা টেন্স অনুসারে, টেন্সটা যেমন হবে, যদি বলা হয় তাদের এখন মাছ ধরার কথা, দে আর সাপোজ টু ক্যাচ ফিশ নাও। তাদের এখন ঘুড়ি উড়ানোর কথা। ইয়েস, প্রেজেন্ট টেন্স হলে They are প্রেজেন্ট supposed টেন্সের to ফ্লাই fly কাইট kite. নাও। এখানে প্রেজেন্ট টেন্স হলে অ্যামিজার, পাস্ট টেন্স হলে অজয়ের, তারপর সাপোজ টু। এটা আমরা খুবই ইজিলি ধরতে পারবো, সমস্যা। এখানে ভার্বের বেস ফর্মে দেখেন, এই যে এখানে লেখা রয়েছে ভার্বের বেস ফর্ম, এই যে শেষে রয়েছে, যে এই যে দেখেন Verb সাবজেক্ট, one. হ্যাঁ, ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস অ্যামিজার। এই ভার্ব অন যেটা, এটা কিন্তু আমরা রেগুলার ওয়েতে আজকে এখানে নিয়ে এসেছিলাম মনে হয়। Use করি used to, supposed to, having, keep, এগুলো স্যার হ্যাঁ, হ্যাঁ, রেগুলার এগুলো রেগুলার আমরা রেগুলার ইউজ করি, ইউজ আমরা রুল হয়তো এগুলো আমরা আমি বলছি না স্যার এগুলো যে ওয়ান কাইন্ড হ্যাঁ, অফ রুলস বাট এগুলো আমরা অলওয়েজ ইউজ ঠিক, করি। ঠিক, ঠিক, এগুলো আমরা জেনে হোক না জেনে হোক, এগুলো কিন্তু আমরা ইউজ করেই যাই, ইউজ কিন্তু করি। এই আজকের রুলটা শিখে যাচ্ছেন, দেখবেন পরের দিন থেকে মনে পড়বে যে স্যার এই রুলগুলা এইভাবে করিয়েছিল। যেমন আমার এখন রান্না করার কথা, আপনারা এই ক্লাস করেই কিন্তু এখন রান্না করতে যেতে হবে, তখন বলবেন নাও আই এম সাপোজ টু কুক নাও, নাও আই এম সাপোজ টু কুক ওকে। বিরিয়ানি, নাও আই এম সাপোজ টু কুক কারি। আমার এখন তরকারি রান্না করার কথা, আমার এখন ভাত রান্না করার কথা, আমার এখন রুটি তৈরি করার কথা। এগুলো আমরা ব্যবহার করব। তো দেখেন, এই যে জায়গাটা আমি বলেছিলাম, এটা দিয়েছি আপনাদেরকে, এগুলা থেকে আমাদের বাক্য তৈরি করতে হবে। যেমন ক্যাচ, ক্যাচ শব্দের অর্থ হচ্ছে ধরা, কোনো কিছু ধরা বোঝালে আমরা ক্যাচ ব্যবহার করব, ক্যাচ। তো ক্যাচ দিয়ে প্রথমে একটা বাক্য করতে হবে, আই ক্যাচ এ ফিশ, আমি মাছ ধরি, হ্যাঁ, আমি মাছ ধরেছিলাম, আই কট এ ফিশ, আমি মাছ ধরি আছি, আই হ্যাভ কট ফিশ। কি হবে, আই হ্যাভ কট ফিশ। ফিল মানে অনুভব করা, ফিল, ফেল, ফেল্ট, হ্যাঁ, আমরা এইগুলো দিয়ে বাক্য করবে। ব্রেক দিয়ে, ব্রেক দিয়ে একজন একটু বলবেন, ব্রেক, এনিওয়ান ক্যান সে, ব্রেক দিয়ে একটা বাক্য করবেন, ব্রোক দিয়ে একটা করবেন, ব্রোকেন দিয়ে একটা বাক্য করবেন। হু ক্যান ডু ইট, কে এটা করতে পারবো আমরা, ব্রেক, ব্রোক, ব্রোক। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ, এখনই দিচ্ছি।
ব্রেক দিয়ে করতে হবে। He break the rule. হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর না, হি দিলে এখানে আপনি কোন টেন্স বলছেন? প্রেজেন্ট টেন্স হলে আবার যদি হি ব্যবহার করেছেন তাহলে ব্রেকস হবে। হ্যাঁ, যেমন সে গ্লাসটি ভাঙে, সে গ্লাসটি ভাঙে, হি ব্রেকস দ্য গ্লাস। হ্যাঁ, সে, ইয়েস, থ্যাংক ইউ। তারপর ব্রোক দিয়ে বলেন, ব্রোক দিয়ে বলেন, ব্রোক। The glass. হুম, হ্যাঁ, আই ব্রোক দ্য গ্লাস। কয়টা সেন্টেন্স বলবো স্যার? I broke the glass আর ব্রেক, and I ব্রোকেন দিয়ে, broken. ব্রোকেন। I was broken the sorry, I was breaking the sir. স্যার আপনি আমি বুঝতে পারতেছি না বাংলা। বাংলাটা আমি বলে দেই, এই ব্রোকেন দিয়ে আপনি বলেন স্যার। এই যখনই ভি3 ব্যবহার করবেন তখন আপনি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য বলবেন, অথবা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স। তো যদি বলা হয়, যদি বলা হয় আমি গ্লাসটি, ইয়েস, আমি গ্লাসটি ভেঙেছি, আই হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। He has broken the glass. তারা গ্লাসটি ভেঙেছে, দে হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। They have দে হ্যাভ, they have broken. ইয়েস, দে হ্যাড ব্রোকেন দ্য গ্লাস দিলেও এটা প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স হলো, ভেঙেছিল। হ্যাঁ, তারা গ্লাসটি ভেঙেছিল। তাহলে এইভাবে আমরা বিল্ড দিয়ে করব। বিল্ড শব্দের অর্থ হচ্ছে তৈরি করা, বিল্ড, বিল্ড, বিল্ড। হ্যাঁ, আমরা এইগুলো দিয়ে তৈরি করব। বিল্ড মানে হচ্ছে কি নির্মাণ করা। তাহলে বিল্ড দিয়ে যদি বলি আই বিল্ড এ বিল্ডিং, দেখেন, আই বিল্ড এ বিল্ডিং, আমি একটা বিল্ডিং তৈরি করি। অথবা হি বিল্ডস এ বিল্ডিং, সে একটা বিল্ডিং তৈরি করে। বা যদি বলা হয় দিস ইজ আ বিল্ডিং, সহজ হলো। বা বিল্ড দিয়ে যদি বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বললে বেশি ভালো হবে, আই বিল্ড আ বিল্ডিং। হুম, হ্যাঁ, এইবার না, বিল্ড হচ্ছে ভি1 ফর্মে হচ্ছে ডি রয়েছে, ডি বিল্ড। আর ভি2 এবং ভি3 তে কিন্তু একটু আলাদা, বিল্ড, বিল্ড। দেখেন এই ল্যাঙ্গুয়েজটা, ইংরেজি ভাষাটা আমরা একটু কঠিন মনে করি কেন? এই যে জায়গাটা, অনেকে কিন্তু আমরা এটা খুব ভালোভাবে না দেখেই মুখস্থ করে চলে যাই, বলি যে স্যার তিনটা ফর্মে কিন্তু একই। নো, এখানে প্রথমটা হচ্ছে বিল্ড, বিইউআইএলডি। হ্যাঁ, পরের দুইটা কিন্তু একই, বিল্ড, বিল্ড, অর্থাৎ ট আসবে বাংলা উচ্চারণে ট, যেমন ইংরেজিতে আসবে টি, বিল্ট, বিল্ট। তাহলে ভি2 দিয়ে একটা বাক্য বলুন। পড়ার সময় স্যার, হ্যাঁ, ওটা শুধু লিখার সময় স্যার বোঝা যায়, হ্যাঁ, পড়ার লেখার সময় বোঝা যায়, ঠিক। তো আমরা ভি2 দিয়ে একটা বাক্য বলবো বিল্ট দিয়ে, বলেন তো কি হবে? বিইউআইএলটি, বিল্ট। তাহলে কি হবে? হি বিল্ট আ বিল্ডিং, বা হি বিল্ট আ রোড, সে একটা রাস্তা নির্মাণ করেছিল, সে একটা বাড়ি নির্মাণ করেছিল, সে একটা পার্ক তৈরি করেছিল, হি বিল্ট আ পার্ক। হ্যাঁ, সে একটা পার্ক তৈরি করিয়াছে, হি হ্যাজ বিল্ট আ পার্ক। তারপর দেখেন স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। এখানে প্রত্যেকটা দিয়ে আমরা যখন বাক্য করা শিখে যাব, এই ভোকাবুলারি গুলো আমরা যদি একের পর এক পড়ে চলে যাই, আমাদের তেমন কিন্তু মনে থাকে না। এগুলো মনে রাখার একটা সুন্দর ওয়ে রয়েছে। ওয়েটা হচ্ছে কি, এই যে আমি যেভাবে দেখাচ্ছি, যেমন সিং, যদি বলা হয় সে একটা গান গায়, হি সিংস আ সং, হি সিংস আ সং, সে একটা গান গায়। যদি বলা হয় মেয়েটি একটা গান গেয়েছিল, দ্য গার্ল স্যাং এ সং, সাং এ সং। যদি বলা হয় রুনা একটা গান গেয়েছিল, রুনা স্যাং এ সং। রুনা একটা গান গেয়েছিল। তারপর যদি বলা হয় রুনা একটা গান গেয়েছে, প্রেজেন্ট পারফেক্ট, তখন রুনা হ্যাজ সাং এ সং। হ্যাঁ, রুনা হ্যাজ সাং এ সং। দেখেন এই লাস্টের যেটা, এটা উচ্চারণ করতে হবে সাং, রুনা হ্যাজ সাং এ সং। হ্যাঁ, এটা তিনটার উচ্চারণ হবে সিং, সিং, স্যাং, সাং। সিং, স্যাং, সাং, মনে রাখবেন, সিং, স্যাং, সাং। ইয়েস, এখানে সং আর সাং আমাদের, হ্যাঁ, এটা কিন্তু আমি মিউট করছি। এটা হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এই শব্দগুলো একটু খুব ভালো করে মুখস্থ করতে হবে। অর্থাৎ আমরা যখন এইগুলো উচ্চারণ করব তখন কারেক্টলি বলতে হবে সিং, স্যাং, সাং। তো রুনা একটা গান গেয়েছে, রুনা হ্যাজ স্যাং এ সং, সাং এ সং। এই গান, সং মানে গান, আর এখানে সিং মানে গাওয়া, স্যাং মানে গেয়েছিল, আর সাং শব্দের অর্থ গাহিয়ে আছে বা গেয়েছে। এটা হচ্ছে ভি3 ফর্ম। তারপর রয়েছে দেখেন এখানে অনেকেই রয়েছে, স্ট্যান্ড, স্টুড, স্টুড। পে মানে পরিশোধ করা, পে, পেইড, পেইড। হ্যাঁ, সুইম, সুন্দর, সুইম উচ্চারণটা হবে স্যাম, সাম। সুইম, SWAM, মাঝে যেটা ভি2, এটা হবে স্যাম, SWAM, সুইম, স্যাম, সাম, সুইম, স্যাম, সাম। এইভাবে আমরা কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশনটা শিখবো। উই আর মানে পরিধান করা, উই আর, উই আর ওর, ওর্ন, উই আর ওর, ওর্ন, মনে রাখবো একটু। সিট, স্যাট, স্যাট। স্ট্যান্ড, স্টুড, স্টুড। পে, পেইড, পেইড। দেখেছেন, উইন, ওন, ওন। লস,
লস্ট, লস্ট, LOST, লস মানে হারানো। আমার মোবাইলটা হারিয়ে গিয়েছে, বা আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। আই লস্ট মাই মোবাইল, আই হ্যাভ লস্ট মাই মোবাইল। হ্যাঁ, আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। মাই মোবাইল ওয়াজ লস্ট, মাই মোবাইল ওয়াজ লস্ট। দেখেন, আমি আমার মোবাইলটি হারিয়েছি। আই হ্যাভ লস্ট মাই মোবাইল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাজ হ্যাভ দিতে হবে, ভার্বের V3। আমি আমার মোবাইলটা হারিয়ে ফেলেছি, আই হ্যাভ লস্ট মাই মোবাইল ফোন। আর যদি এইটা বলি মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে, তখন আপনাকে প্যাসিভ মুড ব্যবহার করতে হবে, অ্যাক্টিভ না, প্যাসিভ। কেন? কারণ যে কাজ সাবজেক্ট নিজে না করে অবজেক্টের দ্বারা সম্পন্ন হয়, এই যে যেমন মোবাইলটি হারিয়ে গিয়েছে, এখানে ডিরেক্ট কোনো সাবজেক্ট নাই। আর মোবাইল তো নিজে নিজে হারিয়ে যেতে পারে না, তাই না? এটা হয়তো আমার পকেট থেকে পড়ে গিয়েছে, বা আমি কোথাও রেখেছিলাম, কেউ নিয়ে গিয়েছে। তো দ্য মোবাইল ফোন ওয়াজ লস্ট, দ্য মোবাইল ফোন ওয়াজ লস্ট। ভাত খাওয়া হইয়াছে, রাইস হ্যাজ বিন ইটেন। এই যে জায়গাটা দেখেন, আমি আগামী ক্লাসে একটু মনে করিয়ে দিবেন, প্যাসিভ নিয়ে একটু কথা বলবো। প্যাসিভটা দুইটা ক্লাসে দেখাবো, একটা ক্লাসে সম্ভব হবে না, কারণ আমরা কথা বলতে গেলে প্যাসিভের ব্যবহারটা খুবই বেশি পরিমাণে আমরা ইউজ করি। আমরা জেনে করি, আমরা না জেনেও করি। তো দেখেন, এখানে লস মানে হারানো, লস্ট, লস্ট। ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগট মানে ভুলে গিয়েছিল, ফরগটেন মানে হচ্ছে ভুলে গিয়েছে বা ভোলা হইয়াছে যেটা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, এগুলা কিন্তু আমরা প্রত্যেকদিন একটা রুটিন করবেন, আমরা 5টা করে। তো এখন এইখানে আমরা একটু পড়ে ফেলি। এই সিং থেকে ফরগেট পর্যন্ত, এটা যে কেউ একটু পড়তে পারেন। এইভাবে পড়বেন, আগে বাংলাটা বলবেন, সিং অর্থ গান গাওয়া, তারপর বলবেন সিং, স্যাং, সাং। সুইম অর্থ সাঁতার কাটা, সুইম, সম, সম। উইয়ার অর্থ পরিধান করা, উইয়ার, ওর, অর্ন। এইভাবে কে পড়বেন? এনিওয়ান ক্যান সে। স্যার আমি পড়ি। হ্যাঁ পড়েন, থ্যাংক ইউ, আপনি শুরু করেন, হ্যাঁ পড়েন। হুম। হ্যাঁ। হ্যাঁ। I sang না in না না, আমি all. আমি ওভাবে বলিনি, এখানে জাস্ট আপনি এইগুলো একটু পড়ে যান, আপনার বাক্য করা লাগবে না, ঠিক আছে? এই যে প্রথমে এইভাবে বলবেন, সিং অর্থ গান গাওয়া, সিং, স্যাং, সাং। সুইম অর্থ সাঁতার কাটা, সুইম, সম, সম। এইভাবে পড়বেন। হুম। Stop, 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 stop. হুম। পড়া উইল, ওর। হুম। স্টেপ, স্টেপ, এটা তো বসা। হুম। স্ট্যান্ড, হুম। পে অর্থ পরিশোধ করা, পে, পে, পেইড। হুম। অর্থ জেতা, উইন, ওন, ওন। হুম। লস অর্থ হারানো, লস, লস্ট, লস্ট। হুম। ফরগেট অর্থ ভুলে যাওয়া, ফরগেট, ফরগট, ফরগেটেন। হুম। দেখেন, ফাইন্ড অর্থ অনেক অনেক ভালো পড়েছেন এই পর্যন্ত। এইবার অন্য একজনকে আমি একটু সুযোগ করে দিব, ইমরান আহমেদ সজীব ভাইয়া। আপনি কি এইগুলো একটু পড়তে পারবেন? এখান থেকে দেখেন, এই কালারের যে কয়েকটি দিলাম, ফাইন্ড থেকে, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। কিপ অর্থ রাখা, কিপড, কেপ্ট, কেপ্ট। একটু পড়বেন ছেলেদের ভিতরে, ইমরান আহমেদ সজীব। হ্যাঁ একটু পড়েন প্লিজ। ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। তারপর কেপ্ট, থ্যাংক ইউ। তারপর হোল্ড, হোল্ড, হেল্ড, হেল্ড। হুম। তারপর হ্যাঁ, এটা উচ্চারণ করবো আমরা CUT, কাট। কাট অর্থ কেটে ফেলা, কাট, কাট, কাট। এটা খুব সুবিধা আছে মুখস্থ করতে, 3টা ফর্মই একই, কাট, কাট, কাট। তারপর থ্রো, থ্রিউ, থ্রন। এটা উচ্চারণ করব, দেখেন এইগুলো আমরা আমি একটু বলে দেই, থ্রো, থ্রিউ, থ্রন। হ্যাঁ, সবাই একটু বলবেন, থ্রো, থ্রিউ, থ্রন। থ্রন মানে হচ্ছে নিক্ষেপ করা হয়েছে, থ্রো শব্দের অর্থ ছুড়ে দেওয়া, থ্রো, থ্রিউ, থ্রন। একটু মনে রাখবো আমরা। এই উচ্চারণগুলো যদি আমরা ভালোভাবে না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কথা বলতে গেলেও একটু সমস্যায় পড়তে হবে। তো আমরা একটু শিখে নিব, থ্রো, থ্রিউ, থ্রন। চুজ, চুজ, চুজেন। একটু খেয়াল করেন, এখানে একটু ভিন্ন রয়েছে। চুজ শব্দের অর্থ পছন্দ করা, এটা হচ্ছে CHOOSE, চুজ। চুজ অর্থ পছন্দ করা। আর যখন আমরা পাস্ট ফর্মে লিখবো, এটাও কিন্তু উচ্চারণ হবে চুজ। তো এটা CHOSE, একটা ও বাদ যাবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই জায়গাগুলোতে আমাদের খুব সতর্ক হতে হয়। চুজ, চুজ, চুজেন। আমরা যখন সেকেন্ড ফর্মে, V2 ফর্মে চুজ বলবো, তখন CHOSE, চুজ। তারপর চুজেন, CHOSEN। হার্ট অর্থ আঘাত দেওয়া বা আঘাত পাওয়া, এইটা 3টা ফর্মে কিন্তু একই, হার্ট, হার্ট, হার্ট। লিভ শব্দের অর্থ ছেড়ে দেওয়া, লিভ, ছেড়ে যাওয়া বা ছেড়ে দেওয়া, লিভ, লেফট, লেফট।
অর্থাৎ এই জায়গাগুলো আমরা যদি মুখস্থ করি, আমরা যদি ভালোভাবে নিতে পারি, আমাদের বড় সুবিধাটা হবে কি, আমরা যখন বিভিন্ন ধরনের বাক্য তৈরি করব, তখন কিন্তু আমরা খুব ইজিলি সেন্টেন্স তৈরি করতে পারবো। কিন্তু আমাদের যদি মুখস্থ না থাকে, তাহলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। অর্থাৎ আমাদের এইগুলা মাস্ট। আমরা বলি ভোকাবুলারি মুখস্থ করতে হবে। ইয়েস, ভোকাবুলারি ফ্লুয়েন্ট হতে হলে আমরা বলি ভোকাবুলারি মুখস্থ করো। তো ভোকাবুলারি বলতে এই ভোকাবুলারি। আর আরো একটা বিষয় দেখবেন, আপনি কথা বলতে গেলে, যেমন আপনি বলতে চাচ্ছেন যে আমি এখন একটা সবজির নাম বললেন, আমি এখন করলার তরকারি রান্না করছি, আমি এখন আম, ইসে অনেক সবজি পাওয়া যায় না, লাউ রান্না করছি, আমি এখন বরবটি সিম ভাজি করছি। বাজারে দেখবেন অনেক সবজি পাওয়া যায়। এই সবজিগুলোর নামটা একটু জানার চেষ্টা করবেন, আপনি ওইগুলা দিয়ে বাক্য তৈরি করার চেষ্টা করবেন। যখনই তৈরি করবেন দেখবেন আপনি পারছেন না, আর যখনই না পারবেন তখন ইনস্ট্যান্টলি ওইটা একটু দেখে নিবেন, বা ওই কাজটা শেষ করে ওই ওয়ার্ডটা একটু ডিকশনারিতে দেখবেন। আজকাল তো আমরা গুগলে দেখতে পারি, মোবাইল ডিকশনারি পাওয়া যায়। অর্থাৎ আমরা কথা বলার চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সামনে অনেক ভুল ত্রুটি আসবে, অনেক বাধা আসবে। ওই বাধাগুলো পেরিয়ে তারপর কিন্তু আমাদের সামনে যেতে হবে। চাকরি পাওয়া বলেন, বা আপনি যাই কিছু বলেন না কেন, সহজে কোনো কিছু কিন্তু আর্ন করা যায় না, গেইন করা যায় না। যে কোনো কাজে আপনি দেখবেন বাধা আসবেই। এই যে এখানে যারা জব করি, ওয়েদার খারাপ হলে আমাদের অফিসে যেতে সমস্যা হয়, অফিস থেকে বাসায় রিটার্ন করতে সমস্যা হয়। সব সময় কিন্তু আমাদের প্রকৃতি বিরোধিতা করবেই, এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তো আমাদের এই যে বাধা, এই অবস্ট্যাকেল, এইগুলা কিন্তু আমাদেরকে ওভারকাম করে আমাদের সামনে আগাতে হবে। তো আমি এখন একটু আপনাদের কাছে আসব, আমরা একটু প্রেজেন্টেশন নিতে চাচ্ছি, ডেইলি অ্যাক্টিভিটিজ অথবা ডেইলি অ্যাক্টিভিটিজ নিয়ে আমরা বলি সবাই আজকে, ডেইলি অ্যাক্টিভিটিজ অথবা মাই সেলফ নিয়ে একটু বলা যাক। আই মাই সেলফ, আমি নিজে, এইটার বর্ণনা দিতে হবে। তো এখন এটা ওই প্রেজেন্টেশনের সিস্টেমটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন অথবা গুড ইভিনিং টু এভরিওয়ান। তারপর এইভাবে বলে কথা বলাটা, আমরা নিজের বর্ণনা, আপনি কি বা আপনি কে, আপনার কি রং পছন্দ, আপনার ফ্যামিলিতে কে কে আছে, আপনি এখন কোন অবস্থানে আছেন, কি জব করছেন, অর্থাৎ আপনার নিজের পরিচয়টা একটু দিতে হবে। তো আমরা একটু প্রথম থেকে আসি। উইলিংলি, খুব ইচ্ছাকৃত ভাবে আমরা কে বলতে পারবো, আপনি 1 মিনিট বলেন, সমস্যা নাই, কিন্তু আমার একটু বলার প্র্যাকটিস করতে হবে। কে বলবেন? এনিওয়ান ক্যান সে। আমি বলবো মাই শিলা। সেলফ, হ্যাঁ, শিলা আপা বলেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Thank you, my artist moderator, ওকে। Mr. Prashan Kumar, to giving me a chance to say something about daily life. ওকে। Dear sir, uh, today my topic is daily life. So I wake up early in the morning ওকে। and I wash my hand and ablution for Fajr prayer. ওকে। Then uh, I go outside for morning walk. ওকে। When I come back, prepare my morning breakfast. Then after breakfast, I need some rest. So after that, I prepare my lunch. I wash my home, everything, and I uh, cook meat, vegetable, etc. ওকে। After that, after dinner, after lunch, uh, I am after lunch. I have some rest. ওকে। Then in the evening, I drink tea with biscuit and some বিস্কিট এন্ড সাম some moody music. মুড়ি, ফ্রাইড রাইস, ফ্রাইড Fried রাইস rice. অর্থ মুড়ি। Yes, sir. Fried rice. And after that, I just around outside, ওকে। just fresh air, because it's so important our health. And when I back home, and
prepare my dinner, Okay. and after dinner, I watch TV, and then I'm sleeping. I have slept. Uh, At sorry, I am sleeping. Uh, আই অ্যাম স্লিপিং বললে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল, যেমন আমি yes, sir. ঘুমাচ্ছি, হ্যাঁ এটা বলতে হবে ইউজুয়ালি, সাধারণত, মানে আপনি বাক্যটা এইভাবে বলতে চাচ্ছেন যে আমি সাধারণত রাত্রে 11টার সময় ঘুমাতে যাই বা ঘুম পড়ি, বলতে হবে ইউজুয়ালি আই স্লিপ অ্যাট 11 p.m. অথবা Yes, ইউজুয়ালি sir. আই স্লিপ অ্যাট 10:30 p.m. আমি 10:30টার সময় ঘুমাই, আমি 11টায়, বা টাইমটা বোঝাবেন, অর্থাৎ ইউজুয়ালি অর্থাৎ সাধারণত আই স্লিপ অ্যাট 10 p.m. অথবা যদি বলা হয় আমি দ্রুত ঘুমাই বা আমি দেরিতে ঘুমাই, ইউজুয়ালি আই স্লিপ at early at the night, বা ভেরি Yes, লেট sir. এট দ্য নাইট, আমরা অনেকে রাত্রে দেরিতে ঘুমাতে অভ্যস্ত। তো আপনি যখন ঘুমাবেন তখনের সময়টা বলতে হবে। শেষে বলবেন যে Yes. শেষে এটা বলবেন যে দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। দেখেন শিলা আপা যতটা বলছে, অনেক ধন্যবাদ। আসলে একটা বিষয় কি, আমরা বিভিন্ন অনেক সময় থেকে অনেক বছর থেকে পড়াচ্ছি, তো একটা বিষয় দেখেছি, যারা এইভাবে কথা বলে চেষ্টা করে, এই যে ভুল, এই যে ভয়, এইটার ভিতরেই কিন্তু সাফল্য নিহিত। যারা চেষ্টা Yes. করে না তারা পারে না। আমরা অনেক স্টুডেন্টদের উপরে এক্সপেরিমেন্ট, তাদের উপরে আমরা পরীক্ষা চালিয়েছি। তো আমরা দেখেছি এমন স্টুডেন্ট, তারা একটা সেন্টেন্সও বলতে পারতো না, কিন্তু তাদের একটা আগ্রহ ছিল, তাদের প্রচেষ্টা ছিল। এই চেষ্টা করতে করতে সেই স্টুডেন্ট গুলো এখন আইএলটিএস করেছে, অনেকে এখন কানাডাতে রয়েছে, সাইপ্রাস, হংকং, ইউএসএ, ইউকে, অনেক দেশে চলে গিয়েছে। অথচ ওই Yes, sir. ছাত্র, ওই ছাত্রী একটা সময় কিছুই পারতো না, বিশ্বাস করেন, আপনারা Yes, যতটা sir. পারেন এতটুকুও পারতো না। তো এই যে জড়তা, এই যে ভুল, আপনি নিজে নিজেও একটু কথা বলবেন। এখানে তো আমি বলেছি যে আপনারা প্রত্যেকের কাছে আজকাল আমাদের অ্যান্ড্রয়েড ফোন থাকে, আপনারা যখন অবসর সময় পাবেন কিছু কিছু কথা একটু রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন, আমি এটার উপরে মার্কিং করব, দেখি কার কতটা, বিশেষ করে ছুটির দিনগুলোতে যারা চাকরিজীবী বা যারা এখানে বাসায় থাকেন, এনি ডে, এনি টাইম, ইউ উইল ডু ইট। আপনি একটু রেকর্ড Okay. করবেন যে কোনো বিষয়ের উপরে করে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রত্যেকের কাছে আছে, আমার হোয়াটসঅ্যাপে একটু পাঠাবেন। আমি এটা নিয়ে একটু জরিপ করব, দেখি কার কতটা প্রোগ্রেস হচ্ছে, প্রমোশন বা ডিমোশন, এটা একটু Okay, করতে sir. হবে। তো থ্যাংকস শিলাপা, থ্যাংকস এ লট। Thank আই you, হোপ sir. ইউ উইল ডু বেটার ইন ইয়োর নেক্সট ক্লাস, অ্যান্ড কিপ ট্রাইং, অ্যান্ড ইউ উইল ডু ইয়োর বেস্ট ইন ইয়োর নেক্সট ক্লাস। হ্যাঁ, এরপরে আর কেউ একটু বলবো আমরা, রুমা বেগম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ডাইনিং রুমে পুরা টিম নিয়ে আসছে, আমার ওই পরিবেশটাই নাই যে আমি এখন থ্যাংক কথা ইউ, বলবো। থ্যাংক ইউ, টপিকটা নো অনেক প্রবলেম। সুন্দর স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ, নো আমি প্রবলেম। ওকে ওকে, থ্যাংক ইউ। রুমা আপা ধন্যবাদ। কে বলবেন, ইমরান ভাই বলবেন, আনমিউট করেন। Assalamualaikum. ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন, দুই একটা বাক্য বলেন, আমি তাতেও খুশি হব, চেষ্টা করতে হবে। Assalamualaikum. ওকে। Good everyone. হুম How are you? হুম। I'm fine. Next. Last name. Would you like to thank my one my? Could you please start? অবশ্যই, ইউ ক্যান স্টার্ট, ইউ ক্যান কিপ ট্রাইং, ক্যারি অন, চালিয়ে যান, বলতে হবে। এখানে দেখেন আমি সিস্টেমটা দিয়েছি, হ্যাঁ, এইটা একটু দেখে দেখে বলবেন বা মুখস্থর মতো করে ফেলতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ ইমরান আহমেদ সজীব। আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি আ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। আপনাদের সামনে আজকের এই টপিকের উপরে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার মডারেটর স্যারকে ধন্যবাদ। টুডেস টপিক ইজ about myself. Dear audience, I am Imran Ahmed Shajib. Now I am in Saudi Arabia and I am working here. I have completed my graduation from Dhaka University, or এখানে যে যার কলেজের নামটা বলবেন। My home district is কুমিল্লা or চাঁদপুর, বাগেরহাট, খুলনা, নারায়ণগঞ্জ, যে যেটা আছেন। তারপর বলতে হবে I am come from a middle class Muslim family. My father's name is Dash, my mother's name is, তারপর বলতে হবে উই আর থ্রি সিস্টার্স, উই হ্যাভ থ্রি সিস্টার্স অর ওয়ান ব্রাদার। তারপর বলতে হবে আই হ্যাভ কাম ইন দিস কান্ট্রি অ্যাবাউট 3 years ago, and in this year I will come back my country. My favorite game is cricket and football, and I like traveling. My favorite color is green and yellow. That's all for today. Thank you very much for listening my speech with patience. আসসালামু আলাইকুম।
এভাবে আপনি কথা বলাটা শুরু করলে দেখবেন একটা সময় আপনি পারবেন। এই যে আপনি ইচ্ছা করে আজকে একটা সেন্টেন্সও বলতে পারছেন, এইটা কোনো একদিন দেখবেন আপনার ফ্লুয়েন্সি এনে দিবে। তো এখন আমরা একটু আমাদের খুব ভালো একজন স্পিকার তাহমিনা ইয়াসমিন আপার কাছে যেতে চাচ্ছি, দেখি উনি আমাদের একটু শুনান মাইসেলফ সম্পর্কে। তাহমিনা ইয়াসমিন ফ্রম ইউএসএ, আমরা সবাই একটু আপাকে শুনবো। স্টার্ট নাও প্লিজ। Good afternoon, everyone. How are you? This is Tahmina Yasmin. Okay. First, I would like to thank my honorable moderator, Mr. Kushan Sarkar, for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is myself. My name is Tahmina Yasmin, and right now I live in USA, Okay. Washington State of Canada, Washington State of America. I have completed my master degree Okay. in subject of Bengali, University of Dhaka of Bangladesh. Okay. Now here I live 2 years here, and I get a job here, elementary school. And here always every morning I go to school at 8:30 a.m. Now here is the spring season. Actually, United States have a 4 season. We know our country have a 6 season, but here 4 season. Okay. Summer, winter, spring, and fall. And now going on spring season. Now when here is a sunny, most of time is rainy season, rainy day. But spring season feel like here sunny. When sunny, then students go to field or premises at 2 time to playing, and they enjoy more different kind of playing, and we enjoy also here. That's my working side. And my family side, I have 2 daughters. They are now not a small, they are now big. And my 2 daughters now, one daughter is now, today, she is in Toronto for her work, and other daughter is at home. They are also study. Their study is going on, and they are always helping me. I always work outside at my school and work at home for household work. That's and when I work in Bangladesh, I work in Eden Mahila College. Here I work Eden College. I worked 10 years. Okay. Then before I work Bodrunesa College 6 years, and Bangla College 5 years, and Manikganj 28 years work. Then I came USA, and now I work school. That's my life. Okay, thank you. Thanks Thank a lot. you Thanks all for your to address. hearing my Yes, I have enjoyed very much. voice. I have enjoyed you very much. You have said well, and I hope your fluency is very fine to me, and you will be able to better presentation in the next class. And today our time is over. For this reason, I have to say that's all for today. Thank you so much for listening my speech with patience.
I hope this spoken class will help you for our future life. See you in the next class. Good night to everyone. Hello. তো তার আগে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের আগামী ক্লাসের যে প্রেজেন্টেশনটা থাকবে